আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই অনেক ভালো আছো আল্লাহর রহমতে, এবং আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো জাকির ক্লাসরুমে সবাইকে স্বাগতম, এবং আমরা যথারীতি এইচএসসি ভেক্টর চ্যাপ্টারের লেকচার 7 শুরু করতে যাচ্ছি। যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই ওই লেকচারগুলো দেখে তারপরে এই লেকচারগুলো দেখা শুরু করবা। তাছাড়া তুমি যদি ভেক্টর বিয়োগের ভিডিওটা না দেখে থাকো, তুমি যদি আপেক্ষিক বেগের ম্যাথ গুলো যদি না করে দেখে থাকো কনসেপ্টটা কি ছিল, তুমি তাহলে আজকে যে রেইনফল প্রবলেম বা যেটাকে আমরা বৃষ্টির অঙ্ক বলে থাকি, ভেক্টর চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটাও তুমি বুঝবে না। তার মানে আসো আমরা শুরু করি। মূলত যেটা বলতে চাচ্ছিলাম, রেইনফল প্রবলেম বুঝতে গেলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। তুমি যদি আপেক্ষিক বেগটা ভালো মতো আইডিয়া না রেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি এখানে ধরা খাবা। অর্থাৎ তোমাকে অবশ্যই আপেক্ষিক বেগ সম্পর্কে ভালো ডেপথ বা কনসেপ্ট থাকতে হবে, যেটা আমি অলরেডি দিয়ে এসেছি। তোমরা এই প্লে লিস্টে ভিডিওটা পেয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপেক্ষিক বেগ আমরা পড়ে আসছি, তো আমরা শিখবো আজকে রেইনফল প্রবলেম বা বৃষ্টির ম্যাথ। তো আসো আমরা কথা না বাড়ায় শুরু করি। তোমরা যদি দেখো যে কেস নাম্বার 1, যেখানে কোনো বাতাসের ভূমিকা থাকবে না, বাতাসের ভূমিকা নেই, সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? আসলে তো দেখি তো একটু, যে ধরো কথা কথা এই এক ব্যক্তি যে কিনা এখানে দাঁড়ায় আছে, তো স্বাভাবিকভাবে তার মাথায় একটা কি আছে, ছাতা আছে। তো সে ছাতা নিয়ে দাঁড়ায় আছে এবং বৃষ্টি তার মাথার উপরে পড়তেছে স্বাভাবিক, এবং বৃষ্টি তার মাথার উপর পড়তেছে, সে একটা সার্ফেসে অবশ্যই দাঁড়ায় আছে। তো এখন এই কেসটা আসলে কিসের ক্ষেত্রে দিচ্ছে বলতো? এই ব্যক্তিটা কি স্থির। এখন স্থির অবস্থায় বৃষ্টি যে বেগে পড়বে, রিয়েল বেগটা আসলে ওটাই থাকবে। মানে যেহেতু সে স্থির পর্যবেক্ষক মাপতেছে, এটাই হচ্ছে প্রকৃত বৃষ্টির বেগ এবং প্রকৃত বৃষ্টির দিক, যেহেতু ব্যক্তিটা গতিশীল না। তো ধরো আমি কি করলাম, ওই ব্যক্তিকেই কিছুক্ষণ পর আমি গতিশীল করে দিলাম। অর্থাৎ সে ধরো এইদিকে ভি এম মানে ম্যান, এম ফর ম্যান, তো সে এইদিকে গতিশীল। তো স্বাভাবিকভাবে আগের মতোই বৃষ্টি কি উপর থেকে তার দিকে পড়তেছে। তো দেখো, তাহলে তুমি আসলে আলটিমেটলি কি করতে চাচ্ছ? তুমি কিন্তু এই ব্যক্তির বেগ নয়, বরং বৃষ্টির বেগ মাপতেছো এই বৃষ্টির সাপেক্ষে, মানে এই ব্যক্তির সাপেক্ষে, সরি। তো তাহলে দেখো আমরা কিন্তু আসলে কার বেগ মাপতেছি বলতো? আমরা আসলে ম্যানের সাপেক্ষে, মানে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ মাপতেছি। নিয়ম কি ছিল? তোমরা যদি আগের লেকচার গুলো দেখে থাকো, তো আসো এটা একটু নিচে আসি, এখানে বোর্ডে সম্ভবত আসবে না। নিয়ম কি ছিল বলতো? যে ভি আর এম, মানে যার বেগ সে থাকবে আগে, আর যার সাপেক্ষে তাকে উল্টিয়ে মাইনাস করে দিতে হবে। অর্থাৎ এই যে বিষয়টা, ঠিক আছে, আগের ভিডিওতে এগুলো ক্লিয়ার করা হয়েছে। তাহলে দেখো, এটাই যদি কনসেপ্ট হয় তাহলে এই ফিগারটা আমরা একটু নিচে আঁকি। আসো, যখন আমরা এটা নিচে আঁকবো তখন দেখো ম্যান কোন দিকে যাচ্ছে, ভিএম এইদিকে। আচ্ছা, বৃষ্টি কোন দিকে পড়তেছে? ভেক্টর শিফটিং বলে একটা বিষয় শিখেছিলাম, এটাকে ধরে এখানে এনে লাগিয়ে দাও, আদি বিন্দুতে, এই বিন্দুতে লাগিয়ে দাও। তাহলে অবভিয়াসলি ভিআর কোন দিকে হবে? এইদিকে। এখন বলো মাইনাস ভিএম কোন দিকে? মাইনাস ভিএম কোন দিকে? তুমি দেখতেই পাচ্ছ যে ভিএম যেদিকে, মাইনাস ভিএম ঠিক তার 180 ডিগ্রি বিপরীতে, অর্থাৎ ঠিক তার বিপরীতে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কি, সেই মাইনাস ভিএম। এখন প্রশ্ন হচ্ছে তুমি কার কার লব্ধি বের করতেছো, একটু খেয়াল করো তো। তুমি বের করতেছো হচ্ছে ভিআর আর মাইনাস ভিএম এর লব্ধি। তাহলে তুমি তখন বৃষ্টি রিয়েলি কোন দিকে পড়তেছে, মানে রিয়েলি বলতে আমার সাপেক্ষে বা ওই ব্যক্তির সাপেক্ষে কোন দিকে পড়তেছে, তোমাকে কোন দিকে ছাপা ধরতে হবে, তুমি সবগুলো বুঝে যাবা। তো তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমাকে কিন্তু আগে কার কার লব্ধি বের করতে হবে এটা ঠিক করতে হবে। দেখো আমি কিন্তু এই বাহু আর এই বাহুর লব্ধি বের করবো, তাই না? দেখো ভিআর মাইনাস ভিএম, তাহলে আলটিমেটলি দেখো তো এটা একটা আয়ত বা বর্গের মতো আচরণ করতেছে। তো যেটাই হোক না কেন, এই লব্ধিটা তুমি কোন বরাবর পাওয়া? জাস্ট এই বিন্দু থেকে এই কর্ণ বরাবর। এটাই আমাদের রেজাল্টেন্ট, অর্থাৎ এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত ভি আর এম। আই হোপ বুঝছো তোমরা সবাই। তাহলে দেখো, এই যে ব্যক্তিটা এখানে ছিল, এ আসলে ছাতা কোন দিকে ধরতো বলতো? এ তো ছাতা ধরতো এইভাবে, এইভাবে ছাতা ধরতো, কারণ বৃষ্টিটা তাকে এইভাবে হিট করতেছে। আই হোপ সবাই বুঝছো।
তাহলে এটা কি কঠিন? আমি তো এখানে কঠিন কিছু দেখি না। যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার রাখো, তুমি যদি ভেক্টর বিয়োগ পারো, তুমি যদি ভেক্টরের আপেক্ষিক বেগ পারো, তাহলে বৃষ্টির অঙ্ক অনেক ইজি। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ফিজিক্সে যেটা সবচেয়ে বড় প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ার না করে আমরা ম্যাথ করা শুরু করে দিই। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। তুমি যখন কনসেপ্ট ক্লিয়ার করবা, তারপরে ম্যাথ গুলো অ্যাপ্রোচ করবা, তখন কিন্তু তুমি ডে বাই ডে মানে অনেক বেশি ইমপ্রুভ করবা, এবং তুমি নিজেই বুঝতে পারবা তোমার ডেপটা আসলে কত ভালো, এবং তুমি বানায় ম্যাথ দিলেও ভয় পাবা না। তো বিষয়টা এটাই আসলে, মানে টু দা পয়েন্ট তুমি তখন সলভ করতে পারবা। আর আমরা যেটা হয় তথাকথিত বিভিন্ন গাইডে একই ম্যাথ বিভিন্ন ভাবে করে দেওয়া থাকে, সবগুলো দেখে সবকিছু মাথার একদম আউলে যায়। তো এটা করা যাবে না। তুমি এক শিখো, কনসেপ্ট শিখো, কনসেপ্ট শিখে তুমি ওই অনুযায়ী তুমি ম্যাথটাকে অ্যাপ্রোচ করো, দেখো পারো কিনা। কেন পারলে না সেটা নিয়ে ভাবো। এইভাবে তুমি ডে বাই ডে তোমার গ্রোথ হবে। তুমি তাছাড়া তো আসলে ফিজিক্স এর মতো বিষয়, এটা তো আর মুখস্থ করা যাবে না, তাই না? তো দেখো তাহলে এটা, এই যে ভিআরএম, এটাই তো মানে মূলত লব্ধি। তো এটা বের করে আমি শিখেছি। এগুলো অনেক আগের কনসেপ্ট, যে তুমি ওই যে ভিআরএম, মানে আমরা কি করতে পারি এখানে দেখো, ভিআরএম তোমার হচ্ছে ওই যে মানটা বের করবো রুট ওভার, বুঝতেই পারতেছো এটা কি হবে, ভিআর স্কোয়ার প্লাস কি ভিএম স্কোয়ার প্লাস 2 ভিএম। সো আলটিমেটলি দেখো এটা আসলে মানে কস কত ডিগ্রি বলো তো, এটা এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। সো এটার মান হয়ে যাবে আসলে আলটিমেটলি 0। সো লাস্টে থেকে যাবে রুট ওভার জাস্ট ভিআর স্কোয়ার প্লাস কি ভিএম স্কোয়ার। যারা আগের ক্লাসগুলো দেখোনি, এগুলো আমি সব ক্লিয়ার করে দিছিলাম। এবং দেখো তুমি যদি বলো যে এখানে স্যার আমি অ্যাঙ্গেল বের করতে চাচ্ছি, তো দেখো কেউ যদি বলে যে স্যার এটাকে আমি ধরলাম অনুভূমিকের সাথে আলফা কোণে, তাহলে দেখো তুমি তখন কি করতে চাচ্ছ যে টেন আলফা, তাহলে এটা হবে লম্ব অর্থাৎ ভিআর, হ্যাঁ এটা হবে ভূমি অর্থাৎ ভিএম। তাহলে তুমি এখান থেকে মানে আলফাটা পেয়ে যাবা। আবার একইভাবে তুমি যদি মনে করো না স্যার আমি বের করতে যাচ্ছি অনুভূমিকের সাথে না, আমি উলম্বের সাথে ছাতা ধরবো, তো উলম্বের সাথে আমি আসলে বের করতে চাচ্ছি, অর্থাৎ এটাকে ধরলাম থিটা। তাহলে আলটিমেটলি তুমি তখন কত পাচ্ছ দেখো তো। আমি যদি বলি টেন থিটা, তাহলে তখন থিটার জন্য একটা ভিএম, তাহলে ভিএম থাকবে তখন উপরে, ভিআর যাবে নিচে। আলটিমেটলি তুমি এখান থেকে এসে ক্যালকুলেশন করে থিটা পাবো। তো এই তো বিষয়, এখান থেকে এইভাবে তুমি মানে সবকিছু ম্যাথ, কি কোন ছাতা ধরতে হবে, এই ধরনের বিভিন্ন ধরনের ম্যাথ আসবে দেখবা। তো এটা গেল হচ্ছে প্রথম কেস নাম্বার 1, যেখানে বাতাসের ভূমিকা ছিল না। তো এখন আমরা কেস 2-এ যাব, এবং আমরা দেখব যে বাতাসের ভূমিকা থাকলে তখন ঘটনাটা আরেকটু জটিল হবে। তো তখন কিভাবে অ্যাপ্রোচ করবো আমরা সেটাও দেখবো, আসো। তো তাহলে আমরা এখন শিখবো কত বলতো, কেস হচ্ছে 2, কেমন? 10। তো ঠিক আছে, দেখো কেস নাম্বার 2। কেস 2, যেখানে বাতাসের বেগ উপস্থিত, কেমন? যেখানে বাতাসের বেগ কি উপস্থিত। তো যদি বাতাসের বেগ উপস্থিত থাকে তখন কি ধরনের ঘটনা ঘটতে পারে আমরা একটু দেখবো, আসো। তো এটা খুবই সিম্পল, যে যখন তুমি দেখবা কথার কথা, এটার সাব কেস আমরা দেখতেছি, আসো। প্রথম কেস যে কি ধরনের হতে পারে, তো সাব কেস 1, যেমন তুমি খেয়াল করো যে কথার কথা, তুমি মানে বৃষ্টি নর্মালি চিন্তা করো, বৃষ্টি এইভাবে পড়তেছে, বৃষ্টি কিভাবে পড়তেছে এইভাবে, তো ঠিক আছে। আর এই দিক থেকে এই দিকে ধরো ভিএ, মানে কি বায়ু প্রবাহিত হতে হচ্ছে, ইয়ার, ঠিক আছে। তো এখন দেখো তো, তুমি যদি দুটাকে অ্যাডজাস্ট করে আঁকাতে চাও, তাহলে ভেক্টর শিফটিং করে এখানে লাগিয়ে দিবা, অর্থাৎ এটা এসে কোথায় বসবে, এখানে বসবে, অর্থাৎ এটাই তো আমাদের সেই কাঙ্ক্ষিত ভি, এটা ঠিক না? আর এরকম শিফটিং করা যায়, আমি পূর্বের ক্লাসগুলোতে বলছি, ঠিক আছে। তো দেখো, যদি বায়ু এদিকে প্রবাহিত হয়, তোমার কমন সেন্স তুমি অ্যাপ্লাই করো, বায়ু যেদিকে প্রবাহিত হবে বৃষ্টি কি ওইদিকে হেলে যাবে না, তাই না? আমরা তো দেখি অনেক সময় গাড়িতে বসে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, দেখবো বায়ু যেদিকে প্রবাহিত বৃষ্টি ওইদিকে ঝুঁকে পড়ে কোণে। বায়ু যেদিকে প্রবাহিত হবে বাতাস ওইদিকে হেলে যাবে। তাহলে তুমি এখন চিন্তা করো, এই যে বৃষ্টিটা, এটা কি বায়ু এইদিকে প্রবাহিত হলে এই বৃষ্টিটা এইভাবে হেলে যাবে না? অর্থাৎ বাড়ি খাবে, একটা বাতাসের একটা কি খাবে, ধাক্কা খাবে, খেয়ে বৃষ্টিটা এভাবে বেগে যাবে। আর যদি এই দিক থেকে বাতাসটা প্রবাহিত হতো, তাহলে এই বৃষ্টিটা এইভাবে এই দিকে হেলে যেত, অর্থাৎ এটা এইদিকে হেলে যেত। তো যেহেতু আমি দিক দিয়ে দিছি এইদিকে, প্রশ্ন যেভাবে বলা থাকবে তুমি সেভাবে অ্যাপ্রোচ করবে, তাই তো? আমি বলে দিলাম এইদিকে বায়ু প্রবাহিত হচ্ছে, তাহলে এই বৃষ্টিটা এইভাবে হেলে যাবে না, এইদিকে হেলে যাবে। তো তখন তুমি চিন্তা করো তো, তখন লব্ধিটা কেমন হবে বলো তো?
এদিকে না, অর্থাৎ ভি আর ড্যাশ দাও, এটা ভি আর ড্যাশ নাম দাও। তাহলে ভি আর ড্যাশ আমরা কিভাবে পাচ্ছি, ভালো করে চিন্তা করো তো। ভি আর ড্যাশ আমরা কিভাবে পাচ্ছি, আমরা আলটিমেটলি ভি এ আর এই যে তোমার হচ্ছে কি ভি আর, এই দুটো যোগ করে কিন্তু পাচ্ছি, তাই না? এই দুটো ফলাফলই তো ভি আর ড্যাশ। সিম্পল। আচ্ছা, খেলা এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে? কারণ এইটা তো বায়ুর কারণে এই ঘটনা ঘটলো। আমরা একটু আগে যে কেসটা শিখে আসছিলাম, ব্যক্তিকে গতিশীল করে দিয়েছিলাম, ব্যক্তিকে আনবো এর ভিতর আমরা এখন। তো আসো ব্যক্তিকে আনি দেখি। তো এটা সাবকেস 1 দিছিলাম, ঠিক না? তো আসো এটা আমরা কি করি, এটা আমরা সাবকেস 2 ধরি। তো আসো দেখি সাবকেস 2। তো সাবকেস 2 তে যেটা আমরা করব, দেখো এই সেম ঘটনার উপরেই আমি কি করব, দেখো এখন কি আমি যদি নতুন ভাবে দেখাই যে আমার এখন কিন্তু বায়ু প্রবাহিত হচ্ছে এইদিকে হচ্ছিল, আর নতুন যে বৃষ্টির যে দিকটা সেটা কোনটা ছিল বলতো, আমরা এই যে এই নীল কালারটা দিয়ে আমরা এখানে শিফট করে নিয়ে আসি। আসো দেখো তো, এটাই কি আমাদের নতুন ভিআর ড্যাশ না? মানে বাতাসের কারণে এখন তো বৃষ্টি এইভাবে আছে, বাতাসের এফেক্টের কাজ শেষ, বাতাস যে ভূমিকা রাখছে সে অনুযায়ী আমরা এই দিকে পাইলাম নতুন বৃষ্টির দিকটা। ওকে, তাহলে এখন বলো, আমি যদি তোমাকে একজনকে আনে এখানে দাঁড় করে দিই এবং সে কি করলো, সে ধরো ছাতা নিয়ে দৌড়াচ্ছে, তো এই দিকে গতিশীল, তাই না? তো তুমি এই দিকে গতিশীল, তাহলে তুমি তো এই দিকে গতিশীল ভিএম, তুমি এইদিকে গতিশীল। কিন্তু আমরা যদি এখন আবার নতুন করে বৃষ্টির বেগ বের করতে যাই, তাহলে কি হবে, ভি আর ড্যাশ এম হবে না? কারণ এবার তার বৃষ্টি ভি আর না, এবার তো ভি আর ড্যাশ, বিকজ অফ দ্য ফ্লো অফ ইয়ার, মানে বায়ুর প্রবাহের কারণে। তাহলে সেই অবস্থায় বৃষ্টি তো আমার এটা, এখন আর এটা আমরা চিন্তা করব না, এখন চিন্তা করবো এটা। তো তাহলে তার সাপেক্ষে, মানে এখন আমিও গতিশীল, তাহলে আমার সাপেক্ষে এই বৃষ্টির দিক আবার চেঞ্জ হয়ে যাবে, কারণ গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে আবার আবার বেগ এবং দিক চেঞ্জ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো ঠিক আছে, এখন তাহলে বলো আমাদের কনসেপ্ট কি, যে ভি আর ড্যাশ এটা মাইনাস প্লাস, মানে আর কি এখানে মাইনাস করে দিলাম, একই কথা। তো দেখো তাহলে কিন্তু মাইনাস ভিএম আমার খুব বেশি দরকারি। তাহলে মাইনাস ভিএম কোন দিকে হওয়ার কথা বলতো, এইদিকে আমাদের সেই মাইনাস ভিএম। এখন দেখো তুমি কার কার লব্ধি বের করতেছো, ভি আর ড্যাশ এবং কার মাইনাস ভিএম। তুমি এটা কমন সেন্স, যে এটা যদি ভেক্টর একটা বাহু হয়, এটা যদি ভেক্টর এক বাহু হয়, এটা একটা মানে মোট কথা একটা সামুদ্রিকের বাহু হয় এই দুটা, তাহলে তো কর্ণ বরাবর হবে লব্ধি। তার মানে কোন এটা আসলে এটা কোনটা হবে, তোমরা চিন্তা করো তো দেখি, এটা আসলে সামুদ্রিকটা কেমন হচ্ছে, এটা তো বুঝাই যাচ্ছে না, এটা তো বুঝাই যাচ্ছে। অর্থাৎ এর যে মানে রেজাল্টেন্টটা সেটা হবে এই বরাবর, দেখছো, এটাই হবে এর লব্ধি, ঠিক আছে? তো তাহলে এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত ভি আর ড্যাশ এম, ঠিক আছে, ক্লিয়ার? তো তাহলে আমরা কিন্তু এখান থেকে এই লব্ধিটা বের করতে পারবো। এখন দেখো একটা কথা চিন্তা করো, যদি হয় এটা আমার আলফা, এটা যদি হয় আলফা, তাহলে অবভিয়াসলি এইটা কত কোণ হবে বলো তো, এটা হবে 180 মাইনাস আলফা। সো সিম্পল। কারণ এই পুরো কোণটা কত ডিগ্রি বলো, এই পুরো কোণটা 180 ডিগ্রি না? তাহলে সেখান থেকে যদি আমরা আলফাটা বাদ দিই, তাহলে আলটিমেটলি আমরা কত পাবো, 180 মাইনাস আলফা। তাহলে এটা আমাদের নতুন লব্ধি, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে বাকি জিনিস তো তোমরা পারোই, ক্যালকুলেশন তো আমার শেখাতে হবে না, বারবার শিখেছি এগুলা, ঠিক আছে? আমি বোর ফিল করতেছি। তো দেখো এখানে কি করবো আমরা, যদি এটার মানটা বের করতে বলে তখন লব্ধি কত ডিগ্রি ধরে করবো, 180 মাইনাস কি আলফা। তো তখন এটা ধরে আমরা বের করে পাবো, কারণ ভিএম আর ভিআর ড্যাশ তো তুমি জানবেই তখন। তো আমি আর মান বের করে দেখাচ্ছি না, কারণ মান অলরেডি তোমরা জানো কিভাবে বের করতে হবে, আমি দিকটা বলতেছি। দেখো তুমি যদি কথার কথা এতটুকু কি ধরো, এতটুকু যদি থিটা ধরো, এতটুকুকে, তাহলে কিন্তু দেখো ট্যান থিটা কিভাবে বের করবা এগুলো শিখাইছিলাম। কার সাথে তৈরি করছে থিটা, ভিএম এর সাথে, তাহলে ভিএম কে সিঙ্গেল করো। কার সাথে করেনি, ভিআর ড্যাশ, তাহলে সেটা হবে ভিআর ড্যাশ সাইন 180 মাইনাস আলফা। অনেকে কিন্তু এখানে আলফা বসাও, এই যে আলফা দেখে, নো নো নো, কারণ এই দুটো ভেক্টর কাজ করতেছে কত, কোন কত, লব্ধি কোন কত, 180 মাইনাস আলফা। তাহলে এটা হবে ভিআর ড্যাশ cos 180 মাইনাস আলফা, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি থিটাটা বের করতে পারবা। সো এখান থেকে থিটা বের হয়ে চলে আসবে। ছাতা কোন কোণে ধরবা, কিভাবে ধরবা, সবই তুমি বুঝে গেছো। অর্থাৎ আলটিমেটলি ছাতা কিন্তু সে এইভাবে ধরবে, যে ব্যক্তিটা এখানে দাঁড়ায় থাকবে, অর্থাৎ তার কাছে লব্ধিটা কোন দিকে এসে পড়বে বলে মনে হবে, এই যে এই ব্যক্তিটা যখন দৌড়াবে এইদিকে, এইভাবে এইভাবে, ঠিক আছে, এই যে এইভাবে বৃষ্টিটা পড়বে, ঠিক আছে? তাহলে তার ছাতাটাও এখন আর এইভাবে ধরা যাবে না, বরং এইভাবে ধরতে হবে, যেন তার গাটা ভিজে না যায়। এই যে এটাকে ধরে শিফট করে এখানে নিয়ে আসছে।
তো দেখো এগুলো কিন্তু খুবই সিম্পল আসলে, ঠিক আছে? মানে তুমি এগুলোকে যারা জটিল ভাববা তারা আসলে, মানে আমি কি বলবো আর, তাদের জন্য ফিজিক্স না আসলে, এগুলো জটিল না, এগুলো খুবই ইজি। তুমি একটু বোঝার চেষ্টা করো, ভিডিওগুলো বারবার রিপিট করে দেখো, তারপরে তুমি প্র্যাকটিস করো আবার, দেন দেখবা তুমি পৌঁছাচ্ছ। কারণ তুমি মনে রাখবা, হার্ড ওয়ার্ক অলওয়েজ বিটস ট্যালেন্ট। যে বেশি পরিশ্রম করবে সেই জয়লাভ করবে, স্বাভাবিক, একদম সত্য কথা। তাহলে দেখো সো সিম্পল, এখান থেকে তুমি দিক টিক সবই বের করে দিতে পারবা। তো আমি তোমাদের জন্য একটা এইচডব্লিউ হিসেবে রেখে যাচ্ছি এখানে, সেটা হচ্ছে, তুমি দেখো এইচডব্লিউ হিসেবে আমি রাখবো কি, শোনো, সেটা হচ্ছে তোমরা কি করবা, এই ব্যক্তিটাকে আমি কোন দিকে দৌড়াছিলাম, ডান দিকে। তো তুমি এই ব্যক্তিটাই এইবার, ঠিক আছে, এই ব্যক্তিটাই এবার কি করবে, এই দিকে দৌড় দিছে। ঠিক আছে, বুঝতে পারছো কি? অর্থাৎ ব্যক্তিটা কোন দিকে দৌড় দিছে বলতো, ম্যান, ম্যান কোন দিকে দৌড় দিছে, বিপরীত দিকে। আমি কোন দিকে দৌড় দিছিলাম, ডানে। অর্থাৎ আমি যেদিকে দৌড় দিছিলাম তার ঠিক অপোজিট দিকে তুমি দৌড় দিবা। দেওয়ার পর তখন ছাতা কোন দিকে ধরতে হবে এইটা তোমরা নিজেরা করবা, এবং না পারলে কমেন্টে জানাবা, আমি ওটাও দেখাবো ইনশাআল্লাহ। তবে যদি তুমি এই কনসেপ্ট বুঝে থাকো, তাহলে তুমি যদি এই দিকে দৌড়াও, তাহলে অবশ্যই তার বিপরীত করলে কোন দিকে, এই দিকে হয়ে যাবে, তখন এদের এখানে আসবে সামান্তরিক, আর এইটা হবে লব্ধিটা। অ্যাজ সিম্পল এজ দ্যাট। তো আজকে আমরা রেইনফল প্রবলেমের যে ধরনের ম্যাথ আসতে পারে সিকিউয়ে, আমি সেটা নিয়ে আলোচনা করলাম। অর্থাৎ দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট ক্লাস অফ রেইনফল প্রবলেমস। আগামী ক্লাসে আমি অবশ্যই রেইনফল প্রবলেমস নিয়ে যত ধরনের ম্যাথ আসতে পারে আমি চেষ্টা করব খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাথ সলভ করে দেওয়ার। আর তোমরা ওই রিলেটেড আরো অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করবা, এবং তার বাইরেও ইনশাল্লাহ যত পারো, কারণ নিজে করতে হবে, এটাই হচ্ছে মূল ফ্যাক্টর। ঠিক আছে, আমরা হয়তো তোমাদের একটু অনুপ্রেরণায় জাগাতে পারি, একটু ইন্সপায়ার করতে পারি যে এইভাবে আগাতে হবে, এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। কারণ আমাদের দায়িত্ব তোমাদের পথ দেখানো, পথে তোমাকেই চলতে হবে। আমার জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।